জি স্যার, তিশা একদম ঠিক কথা বলেছে। 5 বছর আগে যে ঘটনাটার কারণে আমরা আকাশ চৌধুরীকে অ্যারেস্ট করেছিলাম, আকাশ মুক্তি পেলে আবারও সে একই কাজ শুরু হবে। দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। আমরা কি করে এগুলো সহ্য করব? সাধারণ মানুষের অনেক ক্ষতি হতে পারে। আর এদিকে আলিয়া ওসমান অনেক বড় একজন টেরারিস্ট হয়ে গেছে। সে চায়নাদের সঙ্গে হাত মিলিয়ে সকল প্রকার ব্যবসা করে যাচ্ছে, চায়নার থেকে সাহায্য করছে। এই কারণে বাংলাদেশের মধ্যে যত রকমের অবৈধ ব্যবসা আছে সকল কিছু সে করছে। আর যেহেতু তার সঙ্গে চায়নার একটা সম্পর্ক আছে, সে কারণে আমরা চাইলে কোনো কিছু করতে পারছি না। ওই আলী উসমানের ব্যাপারে আমরা তেমন কোনো কিছুই জানি না। এখন যদি আকাশকে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই আলী উসমানকে সে অ্যাটাক করবে, আর ওরা দুজনের মধ্যে সংঘর্ষ হওয়ার ফলে মানুষের ক্ষতি হবে। হ্যাঁ, এটা বুঝতে পারছি না, কিন্তু এদিকে আলী ওসমানকে আমরা অ্যারেস্ট করতে পারছি না, কিন্তু একজনকে আমরা এভাবে আটকে রাখতে পারি না। আকাশ যদি মনে করে সে বের হবে, তাহলে যে কোনোভাবে সে বের হতে পারবে, কারণ এই 5 বছরে তার সুযোগ ছিল বের হওয়ার জন্য, কিন্তু সে আইন মেনেছে। আকাশের মনে কি আছে সেটা তো আমরা এখন বলতে পারবো না। তবে আমার মতে কি স্যার, আকাশকে এখন ছেড়ে দেওয়া হোক, না হলে এতে অনেক বিপরীত হতে পারে। আর আকাশ যদি কোনো সংঘর্ষ করার চেষ্টা করে আলী ওসমান এর সঙ্গে, তাহলে মনে হয় না মানুষজনের ক্ষতি হবে, কারণ সে তো মানুষের সাফা করে থাকে। আমরা তার কিছু প্রমাণ পেয়েছি অনেক আগেই, মানুষজন তার ব্যাপারে ভালোই বলবে। ঠিক আছে, তাহলে এখন এই সিদ্ধান্ত দিতে পারি যে যদি বেশি সমস্যা হয় তাহলে আমরা পরবর্তীতে ফাইনাল অ্যাকশন নিতে বাধ্য হব। আর এখন আকাশকে মুক্তি দেওয়াই অনেক ভালো হবে। তাহলে আজকের মিটিং এই পর্যন্ত। তোমরা সবসময় আকাশের ব্যবহারে অ্যালার্ট থাকবে। আকাশকে ভালোভাবেই আলী ওসমানের সঙ্গে ঝামেলা করতে দেওয়া যাবে না। আমাদের আরও অনেক অনেক বেশি আগাতে হবে। আমরা তার জন্য আকাশের সাহায্য নিতে পারি না কখনোই, কারণ আকাশ একজন মাফিয়া, সেই অপরাধী। এটা ভুলে গেলেও চলবে না। সে কিন্তু অনেক অনেক লোকের খুনের আসামি। এদিকে বর্ষার এই কথা বলার পরে সাইন করে সেখান থেকে চলে গেল। আর মিটিং শেষ হওয়ার পরে তিশা আবারও সেই ফাইলটা নিয়ে কারাগারে চলে আসলো। কারাগারে আসার পরে সেই ফাইলটা সাবমিট করলো। পরের দিন সকালবেলা সকাল 10টায় আকাশ 5 বছর পরে জেল থেকে বের হলো। জেল থেকে বের হওয়ার পরে দেখতে পারলো সেখানে তার সব কাছের মানুষজন দাঁড়িয়ে আছে, আর আকাশ হাসতে হাসতে তাদেরকে জড়িয়ে ধরলো। তখন তার আপন ভাই রাফি বলতে লাগলো, ভাই, তুই এসেছিস? এই দিনটার জন্য আমরা কতদিন ধরে ওয়েট করেছিলাম। তোকে কি করে বলবো, জেলের মধ্যে থেকেও একটা বারও আমাদের সঙ্গে দেখা করিসনি। আমরা কতবার তোর সঙ্গে দেখা করতে গিয়েছি, তবুও তুই দেখা করিসনি। এতই অভিমান আমাদের উপরে তোর। এখন তো এসে গেছি না, জেলের ভিতর দেখা করে নি এমনিতেই, তোরা যেন ভালো থাকতে পারিস। কারণ আমার সঙ্গে দেখা করলে পুলিশরা সকলে তোদের পিছনে পড়ে থাকতো, এই কারণেই দেখা করে নি। আগের চেয়ে অনেক স্মার্ট হয়ে গেছিস। দেখতে হবে না ভাইটা কার। আগের চেয়ে তো স্মার্ট না হলে এই দুনিয়ায় তো টেকা যাবে না, কারণ এখনকার ডিজিটাল যুগ পড়ে আছে। তুই তো ভিতর থেকেও খবর রাখিস, তোকে তার কোনো কিছু বলার নেই। আলী উসমানকে এখন কোথায় পাওয়া যাবে? আসল কথা বল। আর বিজয় বেঁচে আছে না মারা গেছে? হ্যাঁ, আমি এই 2টা খবর জানতে চাই তোর কাছ থেকে। রাফি তার ভাইয়ার কথা শুনে ভাবলো আর তারপর বলল, ভাইয়া, তোর এখন এসব কিছু শুনতে হবে না। তুই মাত্র বের হলি বাসায় যা, তারপর সবকিছু তোকে খুলে বলবো। এখন আপাতত তোর কিছু জানার প্রয়োজন নেই। চল বাসায় চল। রাফি তার লোকজনকে নিয়ে এক প্রকার জোর করে আকাশকে গাড়িতে তুলল। আকাশ বারবার প্রশ্ন করেই যাচ্ছে এই দুজনের কথা, কিন্তু রাফি বারবার কথাটা এড়িয়ে যাচ্ছে। রাফি কথাটি এড়িয়ে যাচ্ছে কারণ রাফি যদি সত্যিটা বলে দেয় তাহলে আকাশ এখনই গিয়ে অ্যাটাক করবে, আর এটাই এখন রাফি চাইছে না। কারণ 5 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগের মতো সবাই আছে, কিন্তু সবাই যে অনেক পরিবর্তন হয়ে গেছে। আর যেহেতু আকাশ নেই তাই তাদের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে গেছে। তাই অ্যাটাক করার আগে 10 বার চিন্তা ভাবনা করে তারপরে অ্যাটাক করতে হবে। তারপরে আকাশের লোকজন সহ সবাই বাসার সামনে চলে আসলো। আকাশ গাড়ি থেকে নেমে তাকাতে দেখতে পারলো বড় একটা বাড়ির সামনে গাড়ি থামলো। এবার এটা তার চেনা, খুব ভালো করে জানা, কারণ এই বাড়িতেই তার মা বাবা, ছোট বোন
বোনটাকে হত্যা করা হয়েছে। ভাগ্যক্রমে এই দুজন মানুষ বেঁচে গিয়েছিল। তারা দুই ভাই দেশের বাহিরে ছিল, সে কারণেই হয়তো বেঁচে গিয়েছিল, না হলে ওদের কেউ মেরে ফেলতো। আকাশের সঙ্গে গল্প করতে করতে ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে রাফির ওয়াইফ আকাশকে বলতে লাগলো, ভাইয়া কেমন আছেন? আপনার জন্য আপনার ভাতিজি অপেক্ষা করতে করতে এখন ঘুমিয়ে গেছে। এখন পর্যন্ত সকালে নাস্তাটাও করেনি। কতবার বলেছি নাস্তা করার জন্য, কিন্তু ওর এক কথা যে আপনি না আসলে নাকি নাস্তা করবে না। ঠিক আছে, তুমি তাকে নিয়ে এসো, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর একসঙ্গে সবাই খাবার খাবো। আর এই, তোরা যারা এখানে এসেছিস, আগে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব, হ্যাঁ? তারপরে তোদের সঙ্গে কথা হবে। আর ভেবে দেখো, খাবার দাবারে হবে তো? আরে ভাইয়া, আপনি চিন্তা করবেন না, আপনি বাড়িতে এসেছেন এটাই তো আমাদের কাছে অনেক কিছু। আর আপনি আসবেন অথচ একটু অনুষ্ঠান হবে না, এটা কি কখনো হতে পারে ভাইয়া? এই বলে রিয়া ব্যস্ত হয়ে পড়ল খাবার দাবারের জন্যে। বাড়িতে প্রায় 5 জন কাজের লোক। বাড়িটা অনেক বড়, কিন্তু মানুষ শুধুমাত্র 3 জন ছিল। আর আজকে মনে হয় বাড়িটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। তারপর সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া করতে লাগলো। সেই সময় তখন আকাশের কাছে লোক সাদ্দাম আকাশকে বলতে লাগলো, ভাই, আলী ওসমান কিন্তু এখন আর আগের মতো নেই। আলী ওসমান এখন চায়নাদের সঙ্গে হাত মিলিয়ে দেশের মধ্যে যত রকমের ড্রাগসের ব্যবসা, নারী ব্যবসা, মাদকের ব্যবসা, সব কিছু সে এখন ওপেনলি চালিয়ে যাচ্ছে। স্কুলের ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে এসব ব্যবসা করাচ্ছে। কেউ কোনো প্রকার কোনো কথাই বলতে পারছে না, কারণ সবাই জানে কথা বলতে গেলেই তারা মারা যাবে। তার ভয়ে কিছু বলতেও পারছে না। প্রশাসনের নাকের ডগায় দিয়ে এসব কাজ করে যাচ্ছে, কিন্তু প্রশাসনের কোনো ক্ষমতা নেই, কারণ ওদেরও তো পরিবার বলতে কিছু আছে। যে 5 বছর আগে আমি জেলে গিয়েছিলাম, সেই 5 বছরে আবারও সেটাই হয়ে গিয়েছে। সেদিন নিজে নিজে আত্মসমর্পণ করে হয়তো ভুলই করেছিলাম। মানুষ প্রতিনিয়ত আমার সঙ্গে বেইমানি করেছে, এমনকি শালার নিজের ভালোবাসার মানুষটাও বেইমানি করলো আমার সঙ্গে। ভাইয়া, আপনি খাওয়ার সময় এসব কথা কেন বলছেন? আর সাদ্দাম, তোকে না বলেছি ভাইয়াকে এসব কথা না বলতে? তোরা কি আর কোনোদিন মানুষ হবি না? রিয়ার একথায় সকলেই একটু ভয় পেয়ে গেল। আকাশ এটা দেখে মুচকি হেসে আবারও খাবার খেতে লাগলো। রিয়া হলো আকাশের খালাতো বোন রিয়া। অনেক আগে থেকেই তার ছোট ভাই রাফিকে পছন্দ করত, আর আকাশ জেলে যাওয়ার আগেই তাদেরকে বিয়ে দিয়েছিল। কিন্তু এদিকে আকাশ এখনো পর্যন্ত বিয়েই করেনি। রিয়া আকাশকে তার নিজের বড় ভাইয়ের মতোই মনে করে। আকাশও তার ছোট বোনের মতোই মনে করে। রিয়াকে কখনোই ভাইয়ের বউ বলে দূরে সরিয়ে রাখে না, নিজের ছোট বোনের মতোই আদর যত্ন করে, সম্মান করে রিয়াকে আকাশ। আকাশ খাওয়া দাওয়া শেষ করে সবার সঙ্গে গল্প করার জন্যে বাগানে চলে আসলো। বাগানে আসার পরে তখন রাফি এসে আকাশকে বলতে লাগলো, দেখ, অনেক বছর পরে তুই আমাদের মাঝে ফিরে এসেছিস। এবার বিয়েটা কর, বিয়ে করে সংসার শুরু করে দে। কারণ বয়স তো আর কম হলো না। আমাকে জোর করে বিয়ে করিয়েছিস, কিন্তু অথচ তুই আমার বড় হয়ে তুই নিজে বিয়ে করছিস না। এটা কিন্তু আমার জন্য লজ্জার। রাফি একথা বলার পরে তার মেয়ে মিনুকে আকাশের কাছে দিয়ে গেল। আকাশ মিনুর সঙ্গে গল্প করতে লাগলো, আর মিনুকে তার কোলে নিয়ে বাকিদের সঙ্গে কথা বলতে লাগলো। সাদ্দাম বলতে লাগলো, ভাই, আপনাকে আমরা জেলের ভিতরেই অনেক খবর পৌঁছাতে চেয়েছিলাম। আমরা নিজেরাই দেখা করতে সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু রাফি ভাই আমাদেরকে সবকিছু বলতে নিষেধ করেছিল। আর রাফি ভাই চায় না আপনি আবারও সেই আগের লাইফে ফিরে যান। তবে ভাই, আপনি যতটুকু তৈরি করে গিয়েছিলেন সবকিছু মাটির সঙ্গে মিশে গেছে। আপনার একটা এতিমখানা ছিল, সেই এতিমখানা ভেঙে ওই শিশুগুলোকে তারা মেরে কিডনিগুলো ওই চায়নাদের কাছে বিক্রি করে দিয়েছে। সব মিলিয়ে আপনার এখানে প্রায় 200 বাচ্চা ছিল, আর 200 বাচ্চাকে হত্যা করে তারা কিডনিগুলো বিক্রি করে দিয়েছে। কিভাবে কত কত শিশু নারীদের ধরে কিডনির বিশেষ অঙ্গ প্রত্যঙ্গগুলো বিক্রি করেছে তার কোনো হিসাব এখন পর্যন্ত নেই। আর ওই এতিমখানার মধ্যে এখন ওরা মদ জোয়ার আসর বসিয়ে রেখেছে। এটার দায়িত্বে আছে রিয়াদ, আলী ওসমানের ডান হাত। এই শহর তার কথাই চলে। এই শহরে একটা পাতা পর্যন্ত পড়ে না যদি না রিয়াদ কোনো কিছু না বলে। আপনি নেই তাই এতদিন চুপ ছিলাম, এখন আপনি যেটা বলবেন সেটাই হবে। শোন রাফি, বিয়ের আগে যেটা করেছিল এটা এখন আর করতে পারবে না, কারণ মেয়ে আছে, বউ আছে। রাফি অন্যরকম টাইপের একটা ছেলে, অনেক সহজ সরল একটা ছেলে। রাফিকে এসবের ভিতরে আনবো না আমি, এটা তুইও খুব ভালো করেই জানিস। আর আমি আবারও আগের লাইফে ফিরে আসব।
আকাশ আবারও আগের লাইফে ফিরে আসবে, কারণ আকাশ ছাড়া কেউ শেষ করতে পারবে না। একের পর এক ক্ষতি হয়ে যাবে। আকাশ তার মা বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে। আকাশের ভাই রাফি জানে তার মা বাবা স্ট্রোক করে মারা গেছে। আকাশ রাফিকে সেটাই বলেছিল। মিথ্যা বলার কারণটা ছিল তার পড়াশোনার জন্য। ওই সময় সত্যিটা বললে হয়তো আজকে এই পজিশনে আসতে পারতো না। ভাই, আমাদেরকে কোনো কিছু বোঝাতে হবে না, আমরা তো এগুলো আগে থেকেই জানি। ভাই, আমরা তাহলে গেলাম। আপনি সময় মতো গোডাউনে চলে আসেন, আমি সব কিছু গিয়ে ব্যবস্থা করছি। এই কথা বলার পরে সাদ্দাম বিদায় নিয়ে আকাশের কাছ থেকে চলে গেল। আর এদিকে আকাশ মিনুর সঙ্গে গল্প করতে করতে ভিতরে চলে আসলো। ভেতরে আসার পরে রেস্ট করার জন্য রুমে চলে আসলো। আর রুমে এসে মিনুকে সঙ্গে করে নিয়ে এসে ঘুমিয়ে পড়ল। আকাশের ঘুম ভাঙলো বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে আকাশ দেখতে পারলো মিনু তার পাশে নেই। আকাশ ভাবলো হয়তো অনেক আগেই উঠে অন্য জায়গায় চলে গেছে বা তার মায়ের কাছে গিয়েছে। আকাশ টেবিলে চলে আসলো, আর টেবিলে আসার পরে দেখতে পারলো রিয়া মিনুকে খাইয়ে দিচ্ছে। আর তখন রিয়া আকাশকে বলতে লাগলো, ভাইয়া, আপনি কিন্তু আমাদেরকে কথা দিয়েছেন আপনি আর কখনো ওই অন্ধকার জগতে ফিরে যাবেন না। এবার একটা বিয়ে করুন। আপনি শুধু হ্যাঁ বলুন, আপনার জন্য মেয়ে লাইন লাগিয়ে দেব। আপনাকে বিয়ে করার জন্য মানুষ কত কত স্বপ্ন দেখে, এটা আমি জানি। রিয়া, তোমরা দুজনে যে আমার পিছনে কেন এসব নিয়ে পড়ে আছো আমি জানি না। তোমাদেরকে বলেছি এখন আমি বিয়ে করব না। আমার বিয়ে করার কোনো প্রয়োজন আছে কি? হ্যাঁ বলো। লাইফ তো অর্ধেকটা চলে গিয়েছে, বাকি অর্ধেকটা এমনিতেই একা একা কেটে যাবে, কোনো সমস্যা নেই। আমার খেয়াল নেওয়ার জন্য তো আমার মা মিনু আছেই। ভাইয়া, আপনি কি আমার কথাটা রাখবেন না? আমি বোন হয়ে আপনাকে কথাটা বলছি। আপনার এটা রাখতে হবে। আপনার কখনো সেই লাইফে ফিরে যাবেন না। আমরা চাই না আপনাকে আর হারাতে। দেশে যেটা মন চায় সেটাই হোক। আপনার তো কোনো কিছু না। মানুষের উপকার করতে গিয়ে যদি নিজে বেঁচে না থাকেন তাহলে কিভাবে হবে? রিয়া, আমি তোমার কাছ থেকে হয়তো এইটুকু শুনতে পারিনি। তুমি কিভাবে বলতে পারলে এসব কথাগুলো? আজকে যদি ওই এতিম বাচ্চাদের জায়গায় আমাদের মিনু থাকতো তখন কি করতে? নিজের মেয়ের যদি এই অবস্থা হতো তখন কি তুমি এসব কিছু মেনে নিতে পারতে? এভাবে বলতে পারতে? কখনোই পারতে না। এরকমই তোমার সবার জায়গায় নিজেকে রেখে দেখো ওদেরকে কেমন লাগছে। রিয়া মাথা নিচু করে ফেলল। রিয়া মাথা নিচু করে আর কোনো কথা বলল না। আকাশ এদিকে চলে আসলো বাহিরে আসার পরে গ্যারেজ থেকে তার বাইক বের করলো। এতদিন পরে বাইকের অনুভূতিটা সত্যিই অন্যরকম। স্টার্ট দিয়ে নিচে নামে। মাঝে মাঝে হয়তো রাফি চালাতো, সে কারণেই বেশি কষ্ট হলো না স্টার্ট দিতে। আকাশ বাইকে করে চলে আসলো তার সেই পুরনো গোডাউনটা আজকে সুন্দরভাবে সাজানো হয়েছে। এত বছর এই গোডাউনের মধ্যে কেউই থাকতো না, আর আজকে আবার নতুন করে এখানে মানুষজন এসেছেন। সবাই আকাশের জন্য ওয়েট করছিল। আকাশ বাহির থেকে নামার পরে দেখতে পারলো সাদ্দাম সেখানে দাঁড়িয়ে আছে। সাদ্দাম আকাশের কাছে এগিয়ে আসলো, তারপর আকাশ সামনে চলে আসলো। সবাই আকাশকে দেখে সালাম দিল, আর সবাইকে নিয়ে আকাশ ভেতরে গেল। ভেতরে যাওয়ার পরে আকাশ চেয়ারে বসে পড়ল, আর সাদ্দাম কফি বানিয়ে নিয়ে এসে আকাশকে দিল। আকাশ কফি খেতে খেতে জিজ্ঞেস করতে লাগলো, কিরে রনি, খবর কি সেটা বল আগে। আর আজকে থেকে আমাদের যত লোক আছে সবাইকে একসঙ্গে কাজ করতে বলবি। হ্যাঁ, সব জায়গায় আমার লোক চাই। যেভাবে কাজ করতে চাই তাদেরকে নিয়ে নিবি। প্রতি মাসে তাদেরকে 50,000 টাকা করে দেওয়া হবে। ভাই, নতুন লোকেরা তো আপনাকে খুব ভালো করে চেনে, আর সবাই আপনার সঙ্গে এমনিতেই কাজ করতে চাচ্ছে। ওরা টাকার বিনিময়ে কাজ করবে না, ওরা আপনার সঙ্গে এমনিতেই থাকবে। আর আমাদের যত ছেলে পেলে ছিল সবাইকে খবর দিয়ে দিয়েছি, ওরা 2-1 দিনের মধ্যে এসেই আপনার সঙ্গে দেখা করবে। কেউ কেউ আবার অনেক দূরে রয়েছে, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, তাই আসতে দেরি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এখন চল তোদেরকে নিয়ে রিয়াদের কাছ থেকে ঘুরে আসি। আর রিয়াদ নাকি এই শহরের পুরোটা দখল করে আছে, তার সঙ্গে তো আমার খুব ভালো করে বোঝাপড়া করতে হবে। এই বলে আকাশ তার গাড়ি নিয়ে বের হলো সবাইকে নিয়ে। উদ্দেশ্য রিয়াদের সঙ্গে দেখা করা। গাড়িটা খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
আর কিছুক্ষণ পরেই গাড়িটা একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। এই জঙ্গলটা শহর থেকে প্রায় 15 কিলোমিটার ভিতরে, তার জন্যে আসতে বেশ অনেকক্ষণ সময় লেগেছে। জঙ্গলে আসার পরে আকাশ রাস্তা হারিয়ে ফেলেছে, কারণ এখান দিয়ে অনেক রাস্তা নতুন করে তৈরি হয়েছে। কোনোটাই যে আসল রাস্তা সেটাই আকাশ ভুলে গিয়েছে। তারপরে সাদ্দাম দেখিয়ে দিল, আর সাদ্দামের কথা অনুযায়ী গাড়িটা আবারও জঙ্গলের ভিতর দিয়ে চলতে শুরু করলো। কিছুক্ষণ চলার পরে সামনে দেখতে পাইলো একটা মাটির ঘর। এই জঙ্গলের ভিতরে এরকম একটা ঘর দেখে যে কেউ অবাক হবে। আকাশ গাড়িটা থামাতে বলল সাদ্দামকে। সাদ্দাম গাড়িটা থামিয়ে নামলো, আর এদিকে আকাশও নেমে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো। তখনই সাদ্দাম তাকে পেছন থেকে বলতে লাগলো, ভাই ওদিকে যাবেন না, ওদিকে অনেক বেশি সমস্যা আছে। কারণ রিয়াদের লোকজন দাঁড়িয়ে আছে, হয়তো যে কোনো সময় আমাদের দেখা মাত্রই গুলি করবে। তোরা যেখানে আছিস সেখানেই দাঁড়িয়ে থাক, আমি একা যাব ওর সঙ্গে দেখা করতে। তোদের আসার কোনো প্রয়োজন নেই, কারণ তোরা আসলে বিপদে পড়ে যেতে পারিস। আমার কোনো কিছু করবে না, এটা 100% শিওর থাক। না ভাই, আপনাকে একা আমরা কোনোভাবেই যেতে দিব না। আমি আপনার সঙ্গে যাব, আর বাকিরা এখানেই থাকবে। আপনাকে একা তো কোনোভাবেই যেতে দেওয়া যাবে না। দেখ, এরকম ছোট মানুষের মতো কথা বলিস না। আমাকে আমার কাজটা করতে দে। আমার কাজ তুই কি করে দিতে পারবি? হ্যাঁ, পারবি না। তাই আমাকে আমারটা ভালো করে বুঝতে দে। আকাশ একটু রাগী কণ্ঠে কথাটা বলল। তারপর সাদ্দাম আর কোনো কথা বলতে পারল না, কারণ সাদ্দাম এমনিতেও আকাশের এক কথায় চলাফেরা করে। আকাশ যেটা বলে সেটাই শোনে সাদ্দাম। সাদ্দাম গাড়ির মধ্যেই বসে রয়েছিল, আর এদিকে আকাশ সামনের দিকে আগাতে শুরু করলো। কিছুক্ষণ আসার পরেই সামনে কয়েকটা ছেলে এসে আকাশকে ঘিরে ধরলো, আর যখনই আকাশ তার মুখ থেকে মাস্ক খুলে ফেললো তখন ওরা পিস্তল নামিয়ে ফেললো আকাশকে দেখে। তারপরে আকাশকে নিয়ে গেল রিয়াদের সঙ্গে দেখা করার জন্য ওই মাটির ঘরে। মাটির ঘরে আসার পরে দেখতে পারলো ভিতরে অনেক সাজসজ্জা করে সাজানো, আর সবগুলোই দামি দামি জিনিসপত্র। 5 জন মেয়ে আছে। এগুলো কি কারণে এখানে রাখা হয়েছে সেটা আকাশ খুব ভালো করেই বুঝতে পারলো। আর যাওয়ার পরে দেখতে পারলো রিয়াদ একটা মেয়ের ডান্স দেখছে আর ড্রিঙ্কস করছে। সেই সময় রিয়াদ দেখতে পারলো আকাশ সামনে দাঁড়িয়ে আছে, আর আকাশকে দেখে সকল কিছু বন্ধ করে দিল। তখন বলতে লাগলো, কি ব্যাপার, আজকে আমার এখানে দেখি এত বছর পরে বালের মাফিয়া আকাশ চৌধুরী এসেছে। আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না, আমার ছোট্ট ঘরে এত বড় একজন মানুষ এসেছে। জেল থেকে বের হয়ে ভাবলাম তোর সঙ্গে দেখা করা দরকার। তুই ছিলি সেদিনকার চাকর, আজকে হয়েছিস পুরো শহরের মাফিয়া কিং। অনেক উন্নতি করেছিস তুই। হ্যাঁ, মানুষ পরিবর্তনশীল, এটা মনে হয় তুই জানিস না। হ্যাঁ, আমি একটা সময় তোর চামচামি করেছি, তোর সঙ্গে থেকেছি, কিন্তু তোর সঙ্গে থেকে আমার লাভটা কি হয়েছে? কোনো লাভ হয়নি। আর এদিকে আমি আলী ওসমানের সঙ্গে যুক্ত হওয়ার পর আমি আজকে পজিশনে এসে গেছি, যেটা এখন তোর থেকে অনেক অনেক উপরে। তোর তো এখন কোনো কিছুই নেই, চাইলে এখন আমাদের সঙ্গে কোনো ঝামেলাও করতে পারবি না। আর তোকে ভালো একটা অ্যাডভাইস দিচ্ছি, শোন, বাকি জীবনটা এভাবে মাথা নিচু করে কাটিয়ে দে। আমি মাথা নিচু করে সারাটা জীবন কাটিয়ে দেব, আর এদিকে তোরা একের পর এক মানুষকে হত্যা করবি। হ্যাঁ, মানুষের ক্ষতি করে যাবে, আর এইগুলো আমি মুখ বুজে সহ্য করব? এখন যদি রাস্তায় বের হই তাহলে মানুষজন আমাকে নিয়ে জয়গান শুরু করে। এটা নতুন কোনো কিছু নয়। 5 বছর আগে যেমন আমার জনপ্রিয়তা ছিল, 5 বছর পরেও আমার জনপ্রিয়তা তেমনই আছে। এই প্ল্যাটফর্ম আমি নিজে তৈরি করেছি, এই আন্ডারওয়ার্ল্ডের অন্য কারোর জায়গা নেই। এই কথাগুলো তোর 5 বছর আগেও ছিল, কিন্তু এখন বর্তমান সময় তোর এই কথাগুলো হাস্যকর। তাই এখনও বলছি, ভালোর ভালো এখান থেকে চলে যা, না হলে কিন্তু তুই অনেক বেশি বিপদে পড়ে যাবি। আমাকে কঠোর হতে বাধ্য করিস না, এমনিতেই তোকে আমি ক্ষমা করে দিয়েছি। এই 5টা বছর আমি চাইলে জেলের ভেতর অপেক্ষা না করে তোদেরকে শেষ করে দিতে পারতাম, কিন্তু নিজেকে একটু সময় দিলাম সবকিছু আবার নতুন করে গোছানোর জন্য। বুঝতে পারছিস? শোন, তোকে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, তুই টাকাগুলো নিয়ে এখান থেকে চলে যাবি, না হলে তোর অবস্থা কী করবি সেটা তুই নিজেও ভাবতে পারবি না। তোর কথা শুনে সত্যিই আমার অনেক বেশি হাসি পাচ্ছে। নিজেকে এত বড় মনে করছিস? হ্যাঁ হ্যাঁ একদিন কিন্তু তুই নিজেই আমার চামচা ছেলে, আর আজকে তুই আমাকে তুই তুই করে কথা বলছিস। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সেদিন তোকে সবার সামনে মিথ্যে খুনের দ্বারা জেলে পাঠিয়েছিলাম, আর আমাকে সাহায্য করেছিল তোর নিজেরই ভালোবাসার মানুষ, তোর মেঘলা। মেঘলা তো এখন আলী ওসমানের সঙ্গে আছে, ও এখন লেডি কুইন হয়ে গেছে।
সেটা আমার তোর কাছ থেকে জানতে হবে না। মেঘলার কি অবস্থা করব সেটা আমার বিষয়। তবে তোরা যে সবাই আমার সঙ্গে বেইমানি করেছিস, এটার আজকে তুই নিজে মাসুল দিবি। তোর সব শুকনো কথা চিড়ে ভেসবে না, বুঝতে পারছিস? এখন ভালো ভালো বলছে, এখান থেকে যা, আমাকে আমার কাজ করতে দে, ডিস্টার্ব করিস না আমাকে। আকাশ সামনে থাকা একটা ড্রিঙ্কসের বোতল হাতে নিয়ে রিয়াদের মাথায় আঘাত করলো, আর সঙ্গে সঙ্গে বোতলটা ভেঙে যায়। আর বোতলের কাঁচ ভেঙে রিয়াদের মাথায় ঢুকে যায়। আকাশের হাতে পিস্তল ছুঁড়ে মারল সাদ্দাম। সাদ্দামকে না করার পরেও চলে এসেছে। সাদ্দাম আকাশকে তার বড় ভাইয়ের মতোই ভালোবাসে। আকাশ আশেপাশে যত রিয়াদের লোকজন ছিল সবাইকে গুলি করতে লাগলো। আর ওরা যেহেতু প্রস্তুত ছিল না, তাই ওরা সকলেই আকাশের গুলিতে মারা গেল। রিয়াদের মাথা থেকে রক্ত বয়ে পড়ছে। তখন আকাশ বলতে লাগলো, আমার কোনো গুন্ডা মাস্তানের প্রয়োজন পড়ে না, আমি একাই 100। 5 বছর আগে যেমন একটা কল দিলে হাজার হাজার ছেলেরা একসঙ্গে চলে আসতো, এখনো একটা ফোন দিলে এরকমটাই হবে। এই আকাশ চৌধুরীর ব্যাপারে বাংলাদেশে ছাড়া পুরো আন্ডারওয়ার্ল্ডে ভালোভাবেই চিনে। তাই আমার সঙ্গে শুধু শুধু ঝামেলা করছিস, আর আজকে তোর এভাবেই মৃত্যু হচ্ছে। তোর নিজের অবস্থার জন্য তুই নিজেই দায়ী। আকাশ আরও একটা ড্রিঙ্কসের বোতল নিয়ে রিয়াদের মাথার মধ্যে পরপর অনেকবার আঘাত করতে লাগলো। এভাবেই রিয়াদ ছটফট করতে করতে সেখানেই মারা যায়। তখন আকাশ সামনেই তাকিয়ে দেখতে পারল একটা ল্যাপটপ রাখা আছে। আকাশ ল্যাপটপ নিয়ে সরাসরি চলে আসলো তার বাসায়, আর সবাই গোডাউনে চলে গেল। আকাশ বাসায় আসার পরে সে ল্যাপটপটা অন করলো। ল্যাপটপ অন করার পরে দেখতে পারল সেখানে পাসওয়ার্ড দেওয়া আছে। আকাশ অনেক চেষ্টা করলো, অনেক পাসওয়ার্ড দিল, কিন্তু কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত আকাশ ল্যাপটপের পাসওয়ার্ড হ্যাক করতে শুরু করলো। আকাশের এসব কিছু অনেক আগে থেকেই জানা, কিন্তু স্বাভাবিকভাবেই অনেক চেষ্টা করলো, কিন্তু কাজ হলো না। তারপর তার ল্যাপটপের সঙ্গে সংযুক্ত করে ওই ল্যাপটপের পাসওয়ার্ড হ্যাক করে ভিতরে প্রবেশ করলো। আর ল্যাপটপের ভিতরে প্রবেশ করার পরে যেটা দেখতে পারলো, তা দেখার পরে আর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তার কারণ এখানে প্রায় অনেক জায়গার ম্যাপ রয়েছে, আর এখানে আরও অনেক কিছু ডিটেলস দেওয়া আছে, যেটা আকাশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আকাশ এগুলো তার কম্পিউটারে কপি করে নিয়ে নিল। তারপর ল্যাপটপটা ভেঙে দিল, যেন এটা অন্য কেউ না পায়। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর এদিকে ওসি তিশার উপর দায়িত্ব দেওয়া হয় আকাশের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। আকাশ যেন আবারও সেই আগের রূপে ফিরে আসতে না পারে। তিশার উপর দায়িত্ব দেওয়ার ফলে তুই সে অনেকটা চাপের মুখে আছে। তিশা থানার মধ্যে বসে আকাশের পুরনো ফাইলগুলো ঘাটাঘাটি করছিল, আর তখন তার রুমে সামাদ চলে আসলো। সামাদ আসার পরে তখন তিশাকে বলতে লাগলো, তিশা ম্যাম, অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। আমাদের শহর থেকে 15 কিলোমিটার ভিতরে একটা জঙ্গল আছে, যেটার উপরে আমরা অনেক আগেই জেনেছি। আর ওই জঙ্গলে রিয়াদ তার লোকজন নিয়ে বসবাস করত, আর সেখান থেকে সকল অপকর্ম পরিচালনা করত। ওখানে প্রায় 5 জনের মতো মেয়েকে পাওয়া গেছে। ওই মেয়েগুলো রিয়াদের হয়ে কাজ করত। ওখানে মেয়েদেরকে কিডন্যাপ করে টর্চার করে অনেক সময় বিদেশেও পাচার করা হতো। তবে সবসময় বিদেশে পাচার করা হতো না। মেয়েগুলোকে রাখার জন্য অন্য একটা জায়গা আছে, কারণ এত ছোটো জায়গার মধ্যে মেয়েগুলোকে কিডন্যাপ করে রাখাটা অনেক বেশি সমস্যার। তার অন্য একটা জায়গায় হয়তো সেগুলো করেছে, কিন্তু এখানে এসে থাকতো। ধারণা করতে পারা যায় যে ওর 2টা আস্তানা রয়েছে, আর একটার মধ্যে এসে থাকে, আরটার মধ্যে মেয়ে নিয়ে ব্যবসা করে। কি বলছো কি তুমি? আমি তো এখনো ভাবতে পারছি না, কারণ রিয়াদ এত বড় একটা দল পরিচালনা করছে তলে তলে, আর অথচ আমরা এটার ব্যাপারে কোনো কিছুই জানি না। এদিকে আকাশ সবকিছু জেনেই গেছে জেলে বসে থেকে। তোমরা কি করতে পারলে? তোমরা তো সারাদিন ঘরে বসে থাকো, কাজের কাজ তো একটাও করতে পারো না। ম্যাম, আরও একটা খবর আছে, সেটা হলো রিয়াদকে খুন করা হয়েছে। রিয়াদের মাথায় ড্রিঙ্কসের বোতল দিয়ে বারবার আঘাত করার ফলে তার মৃত্যু হয়েছে। আমরা তার লাশটাকে সেখান থেকে নিয়ে আসতে পেরেছি, আর ও সহ প্রায় ওখানে 17 জন মারা গেছে। সবাইকে গুলি করে মারা হলেও রিয়াদকে অনেক নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আর বাকি 5 জন মেয়েকে আমরা অ্যারেস্ট করে থানায় নিয়ে এসেছি। ঠিক আছে, তুমি এখন যাও, আমি ওই মেয়েগুলোর সঙ্গে কথা বলছি, দেখি ওই মেয়েগুলোর কাছ থেকে কোনো কিছু জানতে পারি কিনা। আর তুমি ভালোভাবে একটা ব্যাপারে তদন্ত করো। আমি ওই আস্তানার ব্যাপারে জানতে পারলে ফোর্স নিয়ে সেখানে যাব।
তিশা তারপর তার কেবিন থেকে উঠে এসে সে টর্চার সেলে দিয়ে আসলো সেই 5টা মেয়েকে। আর এই মেয়েগুলোর থেকে যে লিডার তাকে চেয়ারে বসিয়ে তিশা জিজ্ঞাসা করতে লাগলো। আমি যে প্রশ্নগুলো তাদেরকে জিজ্ঞাসা করব তোরা ঠিক ঠিক উত্তর দিবি, আর প্রতিটা প্রশ্নের জন্য সময় পাবে মাত্র 20 সেকেন্ড করে। এই 20 সেকেন্ডের মধ্যে ঝটপট করে উত্তরগুলো দিতে হবে, না হলে কিন্তু তোদের কি অবস্থা করব সেটা তোরা নিজেরাও জানিস না। ম্যাম বিশ্বাস করেন আমরা এসবের ব্যাপারে কোনো কিছুই জানি না। আমরা শুধুমাত্র হৃদয়কে এনজয় করানোর জন্য এই কাজটা করতাম। ও আমাদেরকে ব্যবহার করতো। তাছাড়া আমি এবং যারা আছে আমরা কেউই কোনো কিছুই জানি না। ও কোথায় কি করে সেটা আমাদেরকে বলে না। আমাদেরকে শুধুমাত্র ওর চাহিদা পূরণ করার জন্যই রেখেছিল, এটা ছাড়া আর কোনো কিছুই না। তোদের মতো মেয়েদের কারণেই আজকাল মেয়েদেরকে কেউ সম্মান দিতে চায় না। কি করে পারিস যে নিজের সম্মানটা এসব কুলাঙ্গারের হাতে তুলে দিতে? তোদের কি টাকার এতই প্রয়োজন? মানুষ তো চাকরি করেও তো টাকা পয়সা রোজগার করতে পারে। অনেক গরিব মেয়েরা আছে যারা গার্মেন্টসে পর্যন্ত জব করে, তারপরেও তাদের জীবন চালায়। তোরা কিভাবে পারিস? ম্যাম আমরা টাকা লোভে পড়ে এইসব কাজ করে ফেলেছি। ম্যাম আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আর কখনোই এইসব কাজে যুক্ত হব না। আমরা এখন থেকে ভালো হয়ে চলাফেরা করব। আর আমরা রিয়াদের ওই গোডাউনের ব্যাপারে কোনো কিছুই জানি না। আমরা শুধুই এটা চিনি। তোদের চোখ বলছে তোরা মিথ্যা কথা বলছিস, আর আমি একদম মিথ্যা কথা বলা পছন্দ করি না। তোরা আকাশের এত ক্ষতি করতে চাস কেন? আমি আইনের লোক, আইনের হাতে আমি বাধা পড়ে আছি। না হলে আমি নিজেই আকাশ চৌধুরীকে সাহায্য করতাম, কিন্তু আকাশ যেগুলো করছে সেগুলো তো বিরোধী। যদিও সে ঠিক কাজ করছে মানুষের জন্য, কারণ সেই ছাড়া অন্য কারো ক্ষমতা নেই তাদের এই জঙ্গি গোষ্ঠীকে রুখে দেওয়ার জন্য। ম্যাম বিশ্বাস করেন আমরা এসবের কোনো কিছুই জানি না। আর আকাশ ভাইয়া যেটা করছে ভালো করছেন, আমরা অস্বীকার করছি না। কিন্তু আমরা তো টাকা লোভে পড়ে এসব কাজ করেছি, হৃদয়কে সাহায্য করেছি। আসলে আমরা মন থেকে চাইনি। যদি না করতাম তাহলে এমনিতেই আমাদের কাছ থেকে জোর করে সব কিছু আদায় করে নিত। তার চেয়ে ভালো নিজেরাই সঁপে দিয়েছি। মানুষ এত ভালো করে কিভাবে মিথ্যা কথা বলতে পারে সেটা তোদেরকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। এই নিয়ে যা ওদেরকে, আর ওদেরকে নিয়ে যাওয়ার পর ইচ্ছে মতো পিটাবি, কোনো মাফ নেই। তিশা একথা বলার পরে সেই থানা থেকে বের হয়ে গেল। থানা থেকে গাড়ি নিয়ে যখনই বাসায় যাচ্ছিল তখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে দেখতে পারল আকাশ চৌধুরী বাইকের উপর বসে চা খাচ্ছে রাস্তার ফুটপাতে। এটা দেখার পরে তিশা বেশ অবাক হয়ে গেল। তিশার ইচ্ছে হলো তার সঙ্গে কথা বলার জন্য, তাই তিশা গাড়ি থামালো তার সামনে। গাড়ি থামতে দেখে আকাশ কিছুটা সামনের দিকে তাকায় আর দেখতে পারলো তার সামনে দাঁড়িয়ে আছে তিশা। আকাশ এদিকে আর কোনো খেয়াল না করে সে আবারও চা খাওয়ায় মনোযোগ দিল। আর তখন তিশা এসে তাকে বলতে শুরু করলো, কে ব্যাপার, আপনার মতো একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং এভাবে ফুটপাতের মধ্যে দাঁড়িয়ে চা খাচ্ছে? যদি আপনার বিপদ হয় তখন কি করবেন? আপনাকে তো সিকিউরিটি দেওয়া দায়িত্ব। আমার কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না, আমি একা একাই সব কিছু করতে পারি। আর বলার জন্য ধন্যবাদ। তা আমাকে অ্যারেস্ট করার জন্য এসেছেন নাকি আবারও ভিতরে নিয়ে যাবেন? হ্যাঁ, সমস্যা নেই, ভেতরে নিয়ে যেতে পারেন। তবে ভেতরে নিয়ে যাওয়ার পরে আমাকে আমার কাজগুলো ওখান থেকে বসে করতে দিতে হবে, না হলে কিন্তু বুঝতেই পারছেন। আপনি কি মনে করেন যে আমি সব সময় আপনার বিরুদ্ধে লেগে থাকি, নাকি আপনি আমাকে হিংসে করেন বলেন তো? হ্যাঁ, এটা ঠিক যে আপনার কেস আমার উপর পড়েছে, আমার উপর দায়িত্ব পড়েছে আপনাকে ভালোভাবে টেক কেয়ার করে রাখা। আপনি যদি কোনো অন্যায় করেন সাথে সাথে যেন আপনাকে অ্যারেস্ট করি, তাই বলে আপনি এভাবে কথা বলতে পারেন না একজন ওসির সঙ্গে। থাক, এখন আর নিজের দোষটা আড়াল করতে হবে না। চা খাবেন? এই চাচার চা কিন্তু অনেক স্বাদ হয়, আপনি চাইলে একবার ট্রাই করতে পারেন।
তবে আপনার মতো বড়লোক আদরের দোলালি কি এসব চা খেতে পারে? মুখ সামলে কথা বলবেন। আপনি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমিও কিন্তু আপনার চেয়ে কম নই, বুঝতে পেরেছেন? আর আমার মধ্যে কোনো অহংকার নেই। তারপর আকাশ ওই চাওয়ালা চাচাকে আরও একটা চা দিতে বলল। আর দুজনে দাঁড়িয়ে চা খেতে খেতে কতই না গল্প করছেন। এমনভাবে গল্প করছে মনে হয় দুজন দুজনকে অনেক দিন ধরেই চেনে। তবে তিশা যে আকাশকে মনে মনে ভালোবাসে এটা আকাশ জেলে থাকা অবস্থায় বুঝতে পেরেছিল। কারণ ছেলের মধ্যে আকাশের কোনো রকম কষ্ট হয়নি। তিশা সর্বোচ্চ চেষ্টা করেছে আকাশের খেয়াল রাখার জন্য, কারণ যেহেতু দায়িত্বটা তার উপরেই পড়েছে। আকাশের কাজকর্ম এবং আকাশের মন মানসিকতা দেখেই তিশা প্রেমে পড়ে গিয়েছে। এভাবে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। তিশা আকাশকে বিদায় দিয়ে এসে বাসায় চলে গেল। এদিকে আকাশ চলে আসলো সোজা বাসায় আসার পরে রিয়া এবং তার ভাতিজি মিনু দুজনেই গল্প করছিল। তখন রাফি আসলো। রাফি আসার পরে তখন আকাশকে একটু রাগী কণ্ঠেই বলতে লাগলো, তোকে না বলেছিলাম যে তুই আর এসব কাজ করিস না? আমার আর এসব ভালো লাগে না। এবার বিয়ে কর, বিয়ে করে সংসার কর। তোর দেশের চিন্তা করতে হবে না। অনেক করেছিস, আর এসব করেছিস দেখেই কিন্তু আমার মা বাবাকে হারিয়েছি। মা বাবা তোর টেনশনে মারা গেছে। তুই কি মনে করেছিস আমি এসব কিছু জানি না? আমি সব কিছুই জানি। তুই আমার কাছ থেকে লুকোতে পারবি না। দেশের মানুষ মারা গেলে তোর কি? তোর নিজের দিকে একবার তাকিয়ে দেখেছিস? কয়বার তুই মরতে মরতে বেঁচে গিয়েছিস? তোর কাজ তুই কর। তুই যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাই ওই দিকেই মনোযোগ দে। আমার বিষয় নিয়ে তোরা তো বলতে হবে না। আর কি বলছিস? আমি যদি সব না করি তাহলে কি হতে পারে? একবার ভেবে দেখেছিস আজকে ছোট ছোট বাচ্চারা যারা কিডন্যাপ হচ্ছে, তাদের জায়গায় যদি মিনু থাকে তখন কি তুই নিজেকে সামলাতে পারতি? ওরাও তো কারো না কারো মেয়ে। আর যে মেয়েগুলোকে ওরা তুলে নিয়ে যাচ্ছে, কিডন্যাপ করছে বা ধর্ষণ করে রাস্তায় ফেলে দিচ্ছে, আবার কোনোটাকে ওরা বিদেশে পাচার করে দিতেছে। এসবের জায়গায় যদি রিয়া থাকতো তখন কি করতি? ওরাও তো কারো না কারো আপনজন, কারো না কারো ভালোবাসার মানুষ। তখন কি নিজেকে সামলাতে পারবি? হ্যাঁ, পারবি না। আকাশ এই কথাগুলো বলার পরে রাফি মাথা নিচু করে ফেলল। রাফির মুখ দিয়ে আর কোনো কথাই বের হচ্ছে না। তারপর রাফি আর কোনো কিছু না বলেই রুমে চলে গেল। আর আকাশ খাওয়া দাওয়া করতে লাগলো। খাওয়া দাওয়া করে যখন বিছানায় আসলো তখন হঠাৎ করে তিশার নাম্বার থেকে কল আসলো। কলটা রিসিভ করলো আকাশ। কলটা রিসিভ করার পরে অফিস থেকে তিশা তখন আকাশকে বলতে লাগলো, এখন তো মোটামুটি অনেক রাত হয়ে গেছে। এখন মনে হয় আপনি ফিরে আছেন। এখন কি আমার সঙ্গে একটু কথা বলা যাবে, নাকি কোনো কাজ করবেন? না, সমস্যা নেই, এখন কথা বলতে পারবো। তুমি বলো। আর এইভাবে আপনি করে ডাকার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা দুজনকে 5টা বছর ধরেই চিনি। এসব নাটক বাদ দিয়ে আসল কথা বলো। আচ্ছা, তুমি যে আলী ওসমানের খোঁজ নিতে চাচ্ছ, আলী ওসমান এখন কোথায় আছে সেটা তুমি জানো? তোমার আগে আমি জানতে পেরেছি ওই মেয়েগুলোকে আমি অ্যারেস্ট করে নিয়ে এসেছিলাম। আর ওই মেয়েগুলোর থেকে স্বীকারোক্তি পেয়েছি। একটু আগে আমাকে সামাদ জানালো ফোন করে, মেয়েগুলো স্বীকারোক্তি দিয়েছে ওই গোডাউন হল খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলে। ওখানে লোক রয়েছে, রিয়াদ মারা গেছে, এটা সবাই জানতে পেরেছে। আর এই কারণেই ওই জায়গাটা আরো বেশি ভয়ঙ্কর উঠেছে। দয়া করে তুমি সেখানে যাবে না, যা করার আমরা করব। তোমাকে কিভাবে আবার নতুন করে বুঝিয়ে দিতে হবে? দেখো, মানছি যে তুমি পুলিশ অফিসার, কিন্তু তাই বলে তোমার এখনো এই সাহসটা হয়নি যে তুমি পার্বত্য অঞ্চলে গিয়ে ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারবে। শুধু তুমি কেন, তোমার গোটা পুলিশ ডিপার্টমেন্টও পারবে না, কারণ ওদের সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। এভাবে বলো না, কারণ আমি তো একজন পুলিশ অফিসারের গায়ের মধ্যে একটু হলেও লাগে। আচ্ছা, এখন তো তোমাকে এই তথ্যটা দিলাম। আরেকটা তথ্য হলো আলী ওসমানের এখন ব্যাংকক রয়েছে। সে রিয়াদের খবর জানতে পেরে গেছে। আমি আমার গোপন সূত্রে খবর পেয়েছি আলী ওসমান খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবে আর তোমাকে অ্যাটাক করবে, সাবধানে থেকো। আচ্ছা, তুমি কি আমাকে আসলে সাহায্য করছো নাকি আমার পিছন থেকে চুরি মারার চিন্তা করছো? এই 5 বছরের জেলে আমাকে অনেক সেবা করেছো, অনেক তথ্য দিয়েছো, সবকিছুই করেছো,
কিন্তু তুমি কি এগুলো আসলেই মানুষের জন্য করছো, নাকি আমাকে হাতে নাতে বা অ্যারেস্ট করার জন্য বা আমার কোনো ক্ষতি করার জন্য এসব করেছো? একবার বলবে সত্যি করে? তুমি এসব কি কথা বলছো? আমি চাই যে আলী ওসমান এই দেশে থেকে চিরতরে চলে যাক, আর কোনো মেয়ে যেন ওর হাতের শিকার না হতে পারে, আর কোনো মেয়ে যেন বিদেশে পাচার হয়ে না যায়। আমি এটাই চাই। আর আমি খুব ভালো করে জানি এটা করতে গেলে আইন দিয়ে অনেক হয়ে যাবে। আর আইনকে তার পকেটে কিনে ফেলেছে ওই আলী ওসমান। তাই যা করার তোমাকেই করতে হবে। আর তোমার কি মনে হয় আমি কি রকম? তিশা আকাশকে অনেকভাবে কথা বলতে লাগলো, আর আকাশ উত্তরে হ্যাঁ অথবা না বলছেন। আর এভাবেই কথা বলতে বলতে কতটা সময় পার হয়ে গেল তারা নিজেরাও বুঝতে পারলো না। আকাশের তিশার সঙ্গে কথা বলতে বেশ ভালোই লাগছে। আর যখনই ফোনটা কেটে দিল তখন দেখতে পারলো তারা প্রায় 2 ঘন্টার কাছাকাছি কথা বলেছে। শুধুমাত্র এসব নিয়ে কথা হয়নি, তাদের নিজেদের কথাও হয়েছে। মেয়েটা আকাশকে অনেক বেশি ভালোবাসে। এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলো না। পরদিন সকালবেলা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে নাস্তা করে গোডাউনে চলে আসলো। গোডাউনে আসার পরে দেখতে পারলো সকল লোকজন তার জন্যই ওয়েট করছে। আর তখন সাদ্দাম আকাশের কাছে আসলো। আকাশের কাছে আসার পরে তখন সাদ্দাম বলতে লাগলো, ভাই, 2টা হেলিকপ্টার আর 4টা গাড়ি রেডি করে ফেলেছি। আপনি রাতে যেভাবে মেসেজ করে বলেছিলেন ঠিক সেভাবেই। আর এখানে আপনার সঙ্গে যারা এসেছেন সবাই দূর দূরান্তে এতদিন থেকে ছিল, আর আজকে থেকে এখানেই থাকবে, আপনার সঙ্গে কাজ করবে। দেখুন সবাই সেই আগের মতোই আছে, আবারও ফিরে এসেছে শুধুমাত্র আপনার ভালোবাসায়। আকাশ সাদ্দামের কথা শুনে বাহিরে চলে আসলো। বাহিরে আসার পরে আকাশ একটা চেয়ারে বসে। তখন সবাইকে বলতে লাগলো, তোরা 5 বছর আগে যেরকম আমার পাশে ছিলি, আর আজকে তোদেরকে দেখে আমার সত্যি অনেক বেশি ভালো লাগছে। সেবার হয়তো আলী ওসমানকে শেষ করতে পারেনি, কিন্তু এবার আলী ওসমানকে শেষ করতে হবে। হয় আমি থাকবো, না হয় আলী ওসমান এখানে রাজত্ব করবে। আকাশ সবার উদ্দেশ্যে আরো অনেক কথাই বলতে লাগলো। আর যারা যারা ওই খাগড়াছড়ি ওই গোডাউনে যাবে তাদেরকে আকাশ সিলেক্ট করে গাড়িতে উঠতে বলল। আর বেশ কয়েকজনকে নিয়ে সে হেলিকপ্টারে উঠে পড়ল। আর হেলিকপ্টার দিয়ে সে মাত্র 20 মিনিটের মধ্যেই ঢাকা থেকে খাগড়াছড়ি পৌঁছে গেল। খাগড়াছড়ি পৌঁছে যাওয়ার পরে এদিকের জায়গাটা ভালোভাবে দেখতে শুরু করলো, কারণ আজকে রাতেই সেখানে অ্যাটাক করবে। তাই জায়গাটা খুব ভালোভাবে আকাশের বুঝতে হবে, তারপর সবাইকে প্ল্যান মোতাবেক কাজ করতে বলতে হবে। তাই এজন্য আকাশ চলে এসেছে। আর ওদিকে সাদ্দাম সকল লোকজনকে নিয়ে আসছে মার্সিডিজ গাড়িতে করে। ওরাও বেশ কয়েক ঘন্টার মধ্যে খাগড়াছড়ি সেই পার্বত্য অঞ্চলে পৌঁছে গেল। আর জায়গাটা ভালোভাবেই আকাশ ড্রোন ভিডিও করে ভালোভাবে রিসার্চ করলো, আর এই মোতাবেক প্ল্যান সাজিয়ে নিল। সবাই একসাথে হওয়ার পরে সকল কিছু বুঝিয়ে দিল, কিভাবে কি করতে হবে সবাইকে বুঝিয়ে দেওয়ার পরে আকাশ তখন একটা কথা বলতে লাগলো, এইখান থেকে ওই গোডাউন 5 কিলোমিটার দূরে, আর আমরা খুব কাছাকাছি তাদের অবস্থান করছি। কেউ আমার কোনো কথা ছাড়া ফায়ার করবে না। আর এখান থেকে 5 কিলোমিটার আমরা হেঁটে যাব। আমাদের কাছে সময় বেশি একটা নেই, তাই আমরা কিছুটা দৌড়েই যাব সেখানে। যখনই আমরা ওদের রেঞ্জের মধ্যে প্রবেশ করব তখন খুবই সাবধানে থাকতে হবে আমাদের, কারণ ল্যান্ডমাইন ফিট করা থাকতে পারে। তাই বুঝে শুনে পা ফেলতে হবে। সবাই অ্যালার্ট থাকবে, আর কোনো সমস্যা হলে মাইক্রোফোনে আমাকে জানাবে। সবাই আকাশের কথায় হ্যাঁ সূচক উত্তর দিল। আর আকাশ এদিকে লোকজনকে নিয়ে মোটামুটি দৌড়তে দৌড়তে সেই গোডাউনের দিকে যেতে লাগলো। আর কিছুক্ষণ সময় পরে সেই গোডাউনের রেঞ্জের মধ্যে প্রবেশ করলো। আকাশ তাড়াতাড়ি করে সবাইকে বলল যে চারিদিকে ছড়িয়ে পড়ার জন্যে, চারিদিক থেকে ঘিরে ফেলার জন্য। সবাই আকাশের কথায় চারিদিক থেকে ঘিরে ফেললো। তখন সাদ্দামের চোখের একটা জিনিস দেখতে পারলো। সাদ্দাম দেখতে পারলো সেখানে পুলিশ কমিশনার নিজেই আছে। এটা দেখার পরে সাদ্দাম তাড়াতাড়ি করে আকাশের কাছে চলে আসলো। সাদ্দাম আকাশের কাছে আসার পরে তখন আকাশকে বলতে লাগলো, বস, আমাদের মনে হয় এই অপারেশন থেকে ফিরে যেতে হবে, কারণ এখানে কমিশনার নিজে কি করছেন। হয়তো উনি নিজেই অ্যারেস্ট করার জন্য এসেছে, আর এখানে কিনা আমরাই অ্যাটাক করব। কি বলছিস তুই? তিশা তো এই ব্যাপারটা তার ডিপার্টমেন্টের কাউকে জানায়নি। তাহলে পুলিশ কমিশনার নিজে কিভাবে সেটা জানতে পারবে? ও তো শুধুমাত্র আমাকে জানিয়েছে।
আমি বলতে নিষেধ করেছিলাম যে কাউকে বলার প্রয়োজন নেই। আর এমনিতেও তিশা কাউকেই বলবে না, জীবন দিয়ে দেবে। কিন্তু কমিশনার এখানে কি করছে? তাহলে কি ভাই, আপনি যেটা সন্দেহ করছেন সেটাই? এটা কি করে মেনে নেওয়া যায়? ওনার মতো একজন ভালো মানুষ মনে হয় না আমাদের ঢাকা শহরে আর দুইটা খুঁজে পাওয়া যাবে। ওনার চারিদিকে সুনাম ছড়িয়ে আছে, আর উনি কিনা শেষে এদের সঙ্গে জড়িত। যা কিছু হোক না কেন, এই শালা কেউ বাঁচিয়ে রাখবে না। তোরা এখন ওদিকে যা, আমি এই দিকটায় আছি। আর আমার কথা ছাড়া কোনো ফায়ার করবি না। আর কমিশনারের গায়ে যেন কোনো গুলি না লাগে, বিষয়টা মাথায় রাখবি। কমিশনারকে বাঁচিয়ে রাখতে হবে, তার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারবো। আকাশের কথা শুনে সাদ্দাম চলে গেল। আর সাদ্দাম চলে যাওয়ার পরে তখন আকাশ নিজেও সামনে আগাতে শুরু করে। আর তখনই একটা ছেলে বন্দুক তাক করে এদিকে আসছিল। আর তখন আকাশ গিয়ে তার হাতের বরাবর একটা লাথি মারলো, আর হাত থেকে সঙ্গে সঙ্গে বন্দুক পড়ে যায়। যখনই ছেলেটা অন্য কাউকে ডাক দিতে যাবে তখনই পেছন থেকে রকি এসে মাথার মধ্যে আঘাত করে, আর সঙ্গে সঙ্গে ছেলেটা মাটিতে পড়ে যায়। আর তখন রকিকে সাথে নিয়ে আকাশ সামনের দিকে এগিয়ে যায়। আর এগিয়ে যাওয়ার পরে ওরা অপ্রস্তুত অবস্থায় ছিল। আকাশ প্রথমে ফায়ার করলো, আর আকাশের ফায়ার করা দেখে চারদিকে সবাই ফায়ার করতে শুরু করলো। আর তুমুল গোলাগুলি হলো 10 মিনিটের মতো। কমিশনার গাড়িতে করে পালিয়ে যাচ্ছে, গাড়িটা বেশ নিচে রাখা আছে। আর গাড়ির দিকে দৌড়ে যাচ্ছিল কমিশনার। আর তখন পেছন দিক থেকে আকাশও দৌড়তে শুরু করলো পাহাড়ের ঢাল দিয়ে। আকাশ দ্রুত গতিতে নিচে নামছে, একটু অন্যদিকে পা পড়লেই আকাশ নিজেই নিচে পড়ে মারা যেতে পারে। তবে আকাশের কাছে এসব কোনো কিছুই না, আকাশের এসব ট্রেনিং অনেক আগেই দেওয়া আছে। আকাশ তো দৌড়তে দৌড়তে একটা সময় ওই পাহাড়ের ঢালের মধ্যেই কমিশনারকে ধরতে পারলো। আর কমিশনার তখন আকাশকে মারতে লাগলো, আর আকাশের সঙ্গে পারলো না। আকাশ একটা থাপ্পড় দেওয়ার পরেই কমিশনারের নাক দিয়ে রক্ত বের হতে শুরু করলো। আকাশ তখন টানতে টানতে কমিশনারকে নিয়ে নিচে চলে আসলো। যত ওদিকে আকাশের লোকেরা সবাইকে গুলি করে মেরে ফেললো, আর গোডাউনের মধ্যে আগুন জ্বালিয়ে দিল। গোডাউনের মধ্যে যেসব অস্ত্র পাওয়া গিয়েছিল সেগুলো আকাশের লোকেরা তুলে নিয়ে গাড়িতে রেখেছে। এদিকে কমিশনারকে গাড়িতে নিয়ে আসার পরে তখন আকাশ বলতে লাগলো, এত বড় একজন মানুষ আর পেছনে এসব কাজ করে বসে, তা দেশের মানুষ কি এসব জানে? তারা সবাই নাকি জানে না? জানলে হয়তো এতটা সম্মান করতো না। এত নীতি কথা এখন কোথায় গিয়েছে কমিশনার সাহেব? আপনি বক্তব্য দেওয়ার সময় এত নীতি কথা ছাড়েন যা ছেলে মেয়েদের মনে গেঁথে যায় একদম, কিন্তু সেখানে কিনা আপনি নীতি কথা আর পালন করতে পারছেন না। হ্যাঁ, আপনাকে এখন কি বলা যায় একটু বলুন তো। আকাশ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি অনেক বেশি অন্যায় করেছি। আমি দেশের সঙ্গে বেইমানি করেছি, দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছি। আমি আসলে লোভে পড়ে গিয়েছিলাম, তার জন্য আলী ওসমানের সঙ্গে হাত মিলিয়েছি। আমি তো আপনাকে একবারও জিজ্ঞাসা করিনি আলী ওসমানের কথা। আপনি নিজেই সবকিছু কেন এভাবে বলে দিচ্ছেন? এইভাবে বলে দিলে কি আর হবে? আপনাদের পার্টনারশিপ নষ্ট হয়ে যাবে না? প্লিজ আকাশ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আর কখনোই আলী ওসমানের সঙ্গে কাজ করব না। আমি এখন থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব আমার। থাক, তোর আর কষ্ট করে দায়িত্ব পালন করতে হবে না। এখন তুই দায়িত্ব থেকে অবসরে চলে যা সারা জীবনের জন্য। এই অবসর থেকে আর কখনোই যেন দুনিয়াতে ফিরে আসতে না পারিস, কারণ তোর মতো বিশ্বাসঘাতকের বেঁচে থাকার অধিকার নেই। সেদিন মেঘলা তোর সঙ্গে বেইমানি করেছে, আর ওখানে আমিও ছিলাম। আমি সবকিছু এসে স্বীকার করেছি যে আলী ওসমান কোথায় আছে সেটাও আমি বলে দেব। আলী ওসমান এখন ব্যাংককে রয়েছে, তার সঙ্গে মেঘলাও আছে। ওরা 2-1 দিনের মধ্যেই বাংলাদেশে চলে আসবে। আমি সত্যি বলছি, আমি সব বলে দিয়েছি। কষ্ট করে আর এসব কিছু বলতে হবে না, এসব কিছু আমি অনেক আগে থেকেই জানি। আর তোর মতো কমিশনারের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কারণ তুই দেশের শত্রু। একজন পুলিশ অফিসার হয়ে তুই মানুষের সঙ্গে বেইমানি করেছিস, আর সেখানে কিনা তুই টেরোরিস্টের সঙ্গে হাত মিলিয়েছিস, যে কিনা এই দেশের ক্ষতি করতে চায়, তাদের সঙ্গে তুই হাত মিলিয়েছিস।
এই কথা বলার পরে আকাশ একটা ধাক্কা দিল কমিশনারকে, আর কমিশনার আকাশের ধাক্কা খাওয়ার পরে সে নিচে পড়ে গেল। আর তখন আকাশ তার পিস্তল বের করে কমিশনারের দিকে তাক করলো। আর কোনো কথা না বলেই আকাশ কমিশনারের বুক বরাবর কয়েকটা গুলি চালিয়ে দিল। গুলি করার পরে কমিশনারের বুক থেকে টকবক করে রক্ত বের হতে লাগলো। রক্তে পুরো জায়গাটা লাল হয়ে গেছে। আর ছটফট করতে করতে সেখানে মারা গেল কমিশনার। তখন আকাশ সবাইকে নিয়ে আবারও ফিরে আসলো ঢাকায়। হয়ে গেল 2টা দিন। ঢাকায় ফিরে আসার পরে এভাবেই পার হয়ে গেল 2টা দিন। এই শহর এখন অনেক শান্ত অবস্থায় আছে, কেউ কোনো কথা বলতে পারে না। সবাই জেনে গেছে আকাশ এখন আবারও ফিরে এসেছে মানুষের কারণে। বিকেলবেলা তার ভাতিজি মিনুর সঙ্গে গল্প করছিল। তার এখনই আকাশের ফোনটা বেজে উঠল। আকাশকে ফোনটা হাতে নিয়ে দেখতে পারলো তাকে তিশা কল দিয়েছে। তিশা কল দেওয়ার পরে তাকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম। আপনি কি এখন আমার সঙ্গে দেখা করতে পারবেন স্যার? আমি আপনার জন্য অনেকক্ষণ ধরেই পার্কে বসে আছি। আপনি বলেছিলেন আমার সঙ্গে দেখা করবেন বিকেলবেলা। আমি এসে বসে আছি, কিন্তু আপনার হয়তো মনে নেই। আপনি এত একজন ব্যস্ত মানুষ। ও সরি, আসলে আমার মনে ছিল না। ঠিক আছে, তুমি 5 মিনিট বসো, আমি এখনই আসছি। কিন্তু এই মায়া যে আমাকে আসতে দেবে না, এটাই তো সমস্যা। তাকে নিয়ে আসতে হবে। আকাশ কল কেটে দিল। আকাশ কল কেটে দেওয়ার পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে মিনুকে নিয়েই পার্কে চলে আসলো বাইকে করে। মিনুকে সামনে বসিয়ে নিয়ে এসেছে। সবাই ভাবছে এটা তারই মেয়ে। আর এসে দেখতে পারলো তিশা পার্কের একটা বেঞ্চে একলা বসে আছে। আজকে কালো একটা শাড়ি পরে আছে, দেখতে অনেক সুন্দর লাগছে। লেডি পুলিশকে অনেক বেশি সুন্দর লাগছে। কালো শাড়ির সঙ্গে সবকিছু ম্যাচিং করা। আর আকাশ তার সামনে বাইক রেখে মিনুকে তার কাছে দিল। আর তখন তিশা বলতে লাগলো, তোমার এতই ব্যস্ততা যে আমাকে তুমি 1 ঘন্টা সারা দিনের মধ্যে সময় দিতে পারো না। কি এমন করছো আজকাল? তোমার যেটা ঝামেলা সেটা তো শেষ হয়ে গেছে। আমি যদি ডিউটি করার পরে এতটা সময় দিতে পারি তোমার জন্য, অধীর আগ্রহে বসে থাকি, তুমি কেন পারছো না বলো? আমার জায়গায় তুমি থাকলে হয়তো বুঝতে পারতে যে আমি কতটা প্যারা নিয়ে তারপর থাকি। আর দিন দিন তোমার মনে হয় মুখে কথা ফুটেছে একটু। আগের চেয়ে অনেক বেশি কথা বলতে পারো তুমি। এত কথা বলতে কে বলেছে তোমাকে? ভুলে যেও না আমি একজন পুলিশ। আর একজন পুলিশ অফিসারের সামনে তুমি নিজে কিন্তু একজন অপরাধী। তাই আমার সঙ্গে বুঝে শুনে কথা তারপর বলবে, না হলে অ্যারেস্ট করে সোজা থানায় নিয়ে যাব। থানায় নিয়ে গেলে তো ভালো হবে, কারণ আমার খরচটা বেঁচে যাবে। তুমি তো থানায় ডিউটিতে থাকবে, তাই তোমার সঙ্গে থাকতে পারবো, কোনো সমস্যা নেই। ওই জেলে তুমিও থাকবে। আমি কেন তোমার সঙ্গে জেলে থাকতে যাব? তুমি অপরাধী, তাই তুমি জেলে থাকবে। আমি পুলিশ অফিসার, এটা বুঝতে হবে ম্যান। আমার সঙ্গে তোমার যাবে না, বুঝতে পারছো? আচ্ছা, এখন এসব ফাজলামো মার্কা কথাবার্তা বাদ দাও। এখন আসল কথায় আসি। আলী ওসমান বাংলাদেশে চলে এসেছে। সে এখন কোন জায়গায় আছে সেটা কি তোমার কোনো ধারণা আছে? না, সে এখন কোন জায়গায় আছে সেটা বলতে পারবো না, তবে আমার মনে হয় সে এখন বর্ডার এলাকায় আছে। কারণ ওখান থেকে তার সকল সুযোগ সুবিধা আছে, কারণ ওখান দিয়েই তো তার সবকিছু পাচার হতো, আর ওখানেই তার লোকজন রয়েছে। ও আমাকে অ্যাটাক করার আগেই আমারই তাকে অ্যাটাক করা লাগবে, না হলে আমি তাকে ধরতে পারবো না। সে যদি আবার বিদেশে পালিয়ে যায় তাহলে সমস্যা। আমার মনে হয় না সে আবারও ব্যাংকক পালিয়ে যাবে, কারণ সে একেবারে চলে এসেছে। কারণ তার যাওয়ার মতো জায়গা নেই। তুমি তো সব কিছুই তার রাস্তা বন্ধ করে দিয়েছো, তাহলে কেন তাকে আবার পালিয়ে যাবার জন্য এত টেনশন করছো? তুমি নিজেই তো তার সব রাস্তা বন্ধ করে দিয়েছো। হ্যাঁ, এটা ঠিক যে আমি তার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছি। ওর যত লোকজন ছিল সবাইকে আমি মেরে ফেলেছি। ওর যারা এজেন্ট হয়ে কাজ করতো সবাইকে মেরে ফেলেছি। কিন্তু তবুও ওকে দুর্বল ভাবা কিন্তু একদম ঠিক হবে না, কারণ ও যে কতটা নিকৃষ্ট একটা মানুষ সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি তার সম্পর্কে এখনো তেমন কিছু একটা জানো না।
আকাশ তিশার সঙ্গে এভাবে প্রায় অনেক বিষয় নিয়ে কথা বলতে লাগলো, আর এভাবে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আকাশ তারপর তিশাকে বাইকের পেছনে নিয়ে অনেক জায়গায় ঘোরাফেরা করলো, আর সন্ধ্যাবেলায় আকাশ তিশাকে বাসার সামনে নামিয়ে দিল। আর যখনই তিশা আকাশের বাইক থেকে নামলো তো হঠাৎ করেই একটা গুলি তিশার হাতে লাগলো। তিশার হাতে গুলি লাগার পরে তিশা মাটিতে পড়ে গেল, আর আকাশ তাড়াতাড়ি করে মেনুকে রেখে তিশাকে ধরে ফেললো। আর তখনই তিশার বাবা মা নিচে নেমে আসলো, আর এই অবস্থা দেখে তাড়াতাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে আসলো আকাশ। আকাশ হাসপাতালে নিয়ে আসার পরে চিৎকার করে ডাক্তার বলে ডাকতে লাগলো। ডাক্তার রোগীর অবস্থা খারাপ দেখে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে প্রায় 1 ঘন্টা পরে ডাক্তার বের হয়ে এসে বলতে লাগলো, মিস্টার আকাশ চৌধুরী, আপনি টেনশন করবেন না, উনি এখন সম্পূর্ণ সুস্থ আছে। একটু পরে কেবিনে দেওয়া হবে, তখন কথা বলতে পারবেন। আমরা গুলিটা বের করে নিয়েছি, আর কোনো ভয় নেই। ডাক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার তিশাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি তিশার সঙ্গে এখনই দেখা করতে চাই। একটু পরেই তিশাকে কেবিনে দেওয়া হলো, আর কেবিনে দেওয়ার পরে আকাশ তাড়াতাড়ি করে কেবিনে চলে আসলো। কেবিনে আসার পরে তার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর সেই সময় চোখ খুলে গেল তিশার। চোখ খুলে যাওয়ার পরে আকাশকে সান্ত্বনা দেওয়ার জন্যেই বলতে লাগলো, এত শক্ত একটা মানুষের চোখে জল কিভাবে আসতে পারে? তুমি আমার জন্য কান্না করছো কেন? তার মানে আমার জন্য তোমার কোনো কিছু একটা হয়, তাই মিস্টার আকাশ চৌধুরী? প্লিজ, তোমার এখন কথা বলতে হবে না। এখন কি তোমার এসব কথা বলার সময়? হ্যাঁ, হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, কোনো কিছুই বুঝতে পারলাম না আমি। দেখো, আমি একজন পুলিশ অফিসার, হয়তো এই কারণেই কেউ আমাকে গুলি করেছে। আবার তোমারটাও হতে পারে, তোমার সঙ্গে আমি থাকি, তোমার হবু বলে কথা, কেউ এইটার কারণেও গুলি করতে পারে। তবে এটা নিয়ে টেনশন করো না, আমি তো একজন পুলিশ অফিসার। আমার মধ্যে সাহস না থাকলে কি আর পুলিশ অফিসার হতে পারতাম? তুমি এখন এই বাচ্চা মেয়েটাকে নিয়ে বাসায় চলে যাও, কারণ অনেক রাত হয়ে গেছে অলরেডি। কিন্তু তোমাকে এভাবে একা রেখে চলে যাব? আমি রাফিকে ফোন দিয়ে দিচ্ছি, রাফি এসে তাকে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। তুমি ওকে নিয়ে চিন্তা করো না। দেখো, সারা রাত তোমার এখানে আর থাকার প্রয়োজন নেই, আমার সঙ্গে মা থাকবে, তাই কোনো সমস্যা হবে না। আর আমাকে স্পেশাল সিকিউরিটি দেবে, থানা থেকে লোক চলে আসবে। দেখো, বাহিরে মনে হয় দাঁড়িয়ে আছে। কিন্তু আমি তোমাকে ছেড়ে বাসায় একা ঘুমাতে পারবো না, তোমার এই অবস্থায় রেখে। হয়তো আমার কারণে তোমার লেগে গিয়েছে, কারণ সবাই জানে আমাদের ব্যাপারটা, সেই কারণে হয়তো তোমাকে গুলি করেছে। আমি ওদেরকে ছাড়বো না। আজকেই ওর জীবনের শেষ দিন। ভেবেছিলাম আরো কিছুদিন ঘুরিয়ে তারপর মারব, কিন্তু খুব তাড়াতাড়ি তাকে শেষ করতে হবে। আকাশ এই কথা বলার পরে তাড়াতাড়ি করে সে মেনুকে নিয়ে বাসায় চলে আসলো। আর বাসায় আসার পরে মেয়েটাকে রেখে তাড়াতাড়ি করে এসে আবারও গোডাউনে চলে আসলো। গোডাউনে আসার পরে এসে সকল লোকজনকে ডাক দিয়ে বলতে লাগলো, সাদ্দাম আলী ওসমান এখন বর্ডারের কাছাকাছি এলাকায় আছে, আর ও কোন জায়গাতে থাকতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি। আজকে রাতেই তাকে অ্যাটাক করব। আর তিশাকে গুলি করেছে ওরই লোকজন, তার মানে আলী ওসমান তার লোকজনকে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে ভাই, আমি তাহলে ব্যবস্থা করছি এখনই। ওর সাহস কত বড়, ও লোকজন পাঠিয়ে দেয় ভাবিকে মারার জন্য। আকাশের কথায় সাদ্দাম এবং রকি ওরা সকলেই রেডি হতে লাগলো। আর প্রস্তুতি নিয়ে ওরা একটা গাড়িতে করে রওনা দিতে লাগলো। আর গাড়িটা প্রায় 4 ঘন্টা জার্নি করার পরে সেই বর্ডার এলাকায় পৌঁছে গেল। মার্সিডিজ গাড়িটা খুবই দ্রুত গতিতে চলে এসেছে। আকাশের গাড়ি যারা ড্রাইভ করে তারা বিদেশ থেকে দক্ষ হয়ে তারপরে ড্রাইভিং করতে বসেছে। যে কোনো পরিস্থিতিতে ওরা ড্রাইভিং করতে পারে কোনো সমস্যা ছাড়াই। আকাশ বর্ডার এলাকায় আসার পরে চারিদিকে তার লোকজনকে লাগিয়ে দিল। আর কিছুক্ষণ পরেই সাদ্দাম তাকে মাইক্রোফোনে বলতে লাগলো, বস, আপনি ঠিকই বলেছিলেন, আলী ওসমান এখন এই জায়গায় আছে। এখান থেকে প্রায় 5 কিলোমিটার উত্তরে, আপনার দিকে থেকে উত্তরে হবে।
আকাশ তার লোকজনকে নিয়ে তাড়াতাড়ি করে ওই 5 কিলোমিটার উত্তরে যেতে শুরু করলো। আর ওদিকে যাওয়ার পরে দেখতে পেল অনেক ভালো একটা গুহার মতো আছে, আর এটার ভেতরেই আছে আলী ওসমান এবং তার সকল লোকজন। ওদিকে আলী ওসমান এই গুহার ভিতরে থেকে সকলকেই বলতে লাগলো, মেঘলা, আকাশ কিন্তু যে কোনো সময় আমাকে অ্যাটাক করতে পারে। এটার ব্যাপারে হয়তো আকাশ জানে না, কিন্তু এটার থেকে বের করতে কিন্তু আকাশের বেশি সময় লাগবে না। তাই আমাদেরকে কালকে এখান থেকে চলে যেতে হবে অন্য একটা জায়গায়, না হলে কিন্তু আমরা সকল কিছু আবার হারিয়ে ফেলবো। এমনিতেই আমার সব এজেন্টকে আকাশ মেরে ফেলেছে, সকল লোকজনকে মেরে ফেলেছে। আজকে যে কাজটা করতে দিয়েছিলাম সেই কাজটা আকাশকে করতে বলেছিলাম, কিন্তু ওরা তো ভুল করে তিশাকে মেরে দিয়েছে। সেও একজন পুলিশ অফিসার। আমার তো এখন টেনশন হচ্ছে। এখন আর টেনশন করে কোনো লাভ নেই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখন আর সব নিয়ে ভাবলে চলবে না। এখন আমরা কালকে আকাশকে অ্যাটাক করার জন্য প্ল্যান তৈরি করে ফেলবো। হ্যাঁ, কালকে আমি তাকে অ্যাটাক করব। অ্যাটাক না করলেও আমাদেরকে অ্যাটাক করবে। ওর অ্যাটাক করার আগেই আমাদেরকে অ্যাটাক করতে হবে। আর ও আমার অনেক অনেক ক্ষতি করে ফেলেছে। আমার সকল এজেন্টকে আমি তিল তিল করে বানিয়েছিলাম। চেয়েছিলাম সামনেই আমি পুরো আন্ডারওয়ার্ল্ডের দায়িত্বটা নিব, কিন্তু আমার সব কিছু শেষ হয়ে গেল। কি করে পারলো একটা মানুষের সাথে এসব কিছু করতে এত কম সময়ে? আমার নিজেরই এখন ভয় করছে, কারণ ওর সঙ্গে আমি বেইমানি করেছিলাম। আমার মা বাবার খুনের দায়ে তাকে জেলে পাঠিয়েছিলাম, আর সেই কারণে ও চাইলে জেল থেকে বের হতে পারত, কিন্তু ও 5 বছর জেল খেটেছে পুরোপুরি। এইটারই কারণ বুঝতে পারলাম না এ পর্যন্ত। সে তো চাইলে বের হতে পারত, কিন্তু কেন শাস্তিটা মেনে নিয়েছিল? আমাদেরকে এখন ভয় পেলে চলবে না। আমার মতো মানুষ কি করে একজনকে দেখে ভয় পাবে? সবাই আমাকে দেখে ভয় পায়, আর সেখানে কিনা আমি নিজেই এরকম একটা ছেলের কাছে ভয় পাচ্ছি। এদিকে আকাশ তার লোকজনকে চারিদিক থেকে ঘিরে ফেলতে বলল, আর তখন আকাশ গিয়ে বলতে লাগলো চারিদিক থেকে তার লোকজন ঘিরে ফেলেছে, আর কোনো পালানোর পথ নেই। আর এদিকে আলী ওসমান বাহিরে এসে দেখতে পারল আকাশ যেটা বলছে সেটা ঠিকই বলছে। চারিদিক থেকে সবাইকে ঘিরে ফেলেছে আকাশের লোকজন। আর তখন আলী ওসমান নিজেকে বাঁচাতে সবাইকে গুলি করতে লাগলো। আর এভাবে প্রায় 10 মিনিট গোলাগুলি হওয়ার পরে আলী ওসমানের লোকজন মারা যেতে লাগলো। এদিকে আলী ওসমান সুযোগ বুঝে গোপন দরজা দিয়ে পালাতে শুরু করলো, কিন্তু সেটা আকাশের চোখ ফাঁকি দিতে পারলো না। আকাশ আলী ওসমানকে লাঠি দিয়ে ফেলে দিল, আর তখন বলতে লাগলো, এত বড় হয়ে গেছিস যে আমার কাছ থেকে তুই পালিয়ে যাবি? আমার থেকে পালিয়ে কেউ বাঁচতে পারে না, তুইও আমার থেকে পালিয়ে বাঁচতে পারবি না। অনেক ক্ষতি করেছিস তুই মানুষের, আমারই অনেক ক্ষতি করেছিস। আমি 5 বছর জেলে ছিলাম, কেন জানিস? কারণ চেয়েছিলাম তোকে খুব ভালোভাবে আমি হাতে নাতে ধরব, কিন্তু সে সময় আমি চাইলেও তোকে ধরতে পারতাম না। তুই চায়নাদের সঙ্গে জয়েন করেছিলি, চায়নাদেরকে শেষ করেছি, আর এখন তোকে শেষ করব। তুই মরে গেলেই আর কোনো টেররিস্ট বেঁচে থাকবে না। প্লিজ আমাকে মারিস না, আমাকে চায়নাতে পাঠিয়ে দে। আমি এখানে থাকতে চাই না, আর কখনোই আমি বাংলাদেশের দিকে ফিরেও তাকাবো না। বাংলাদেশটা তুই নিয়ে যা, পুরো আন্ডারওয়ার্ল্ড তোকে দিয়ে দিলাম, তবুও প্লিজ আমাকে ছেড়ে দে। তোকে আমি ছেড়ে দেব? হ্যাঁ, এটা তুই ভাবলি কি করে? এই দিনটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম। তোর সাহস তো কম নয়, তুই আমার তিশার দিকে নজর বাড়িয়েছিস। এমনিতেও তুই আমার সব কিছু শেষ করে ফেলেছিস, আর তার উপর প্রতিশোধ নেওয়ার জন্যই আমি বাংলাদেশে এসেছিলাম। ভেবেছিলাম তোর কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে আমি পুরো আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করব। আমার সব কিছু শেষ হয়ে গেল। তোর সব কয়টা এজেন্টকে আমি নিজের হাতে হত্যা করেছি। আমার লোকেরা তাদেরকে কুত্তার মতো মেরেছে, তোকেও এভাবেই মারব। মানুষের এত এত ক্ষতি করেছিস আর এত পাপ করেছিস যে তুই ক্ষমার অযোগ্য। ভাই, তুই আমাকে জীবন ভিক্ষা দে, আমি আর কখনোই তোর আন্ডারওয়ার্ল্ড যাইব না। আমি সব কিছু ছেড়ে দিয়ে এখন থেকে ভালো হয়ে যাব। আমি বিদেশে চলে যাব, আর ব্যাংকক গিয়ে আমি নিজে নিজে থাকব। কখনোই এসব বলবো না, আর এই দেশের দিকে ফিরেও তাকাবো না।
বাকি সময়টা আমাকে ওখানে কাটাতে দে প্লিজ, তোর পায়ে ধরে বলছি। এমনভাবে হয়তো অনেক মেয়েরাই তোর কাছে এভাবে ক্ষমা চাইতো, বাঁচতে চাইতো, কিন্তু তুই তাদেরকে ক্ষমা করিসনি। অনেক পথশিশু হয়তো তোর কাছে এভাবে ক্ষমা চাইতো, কিন্তু তুই তাদেরকেও ক্ষমা করিসনি। তাই আমিও তোকে ক্ষমা করব না। আমার আদালতে তোর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু। তুই মারা যাওয়ার পরেই আমি সবকিছু ছেড়ে দেব। তখন আকাশ আর কোনো কথা না বলে আলীকে গুলি করে দিল, আর আলী ছটফট করতে করতে সেখানে মারা গেল। আর তখনই দেখতে পারলো মেঘলাও পালাচ্ছিল। আকাশ দূর থেকেই তাকে গুলি করে দিল। মেঘলা ছটফট করতে করতে কাটা তারের উপর পড়ল আর সেখানেই মারা গেল। আকাশ তার লোকজনকে নিয়ে আবারও ঢাকায় ফিরল। আর ঢাকায় ফেরার পরে আকাশকে নিয়ে মানুষজন এখন মিছিল করছে, কারণ আজকে থেকে সবাই এখন শান্তিতে বসবাস করতে পারবেন। আর কোনো টেররিস্টের ভয় নেই, আবার স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে সবাই। আর এদিকে আকাশ এবং তিশার বিয়েটা হয়ে যায় খুবই তাড়াতাড়ি। আজকে আকাশ দাঁড়িয়ে আছে বাসার ঘরের সামনে, আর তখনই তাকে পেছন থেকে তার ছোট ভাই রাফি বলতে লাগলো, এত ঢং না করে তাড়াতাড়ি করে ভিতরে যা, ভাবি তোর জন্য ওয়েট করছে। আর বুড়ো হয়ে গেছিস, এখন আর এত ঢং করা লাগে নাকি? তুই কি এখনো ইয়াং রয়েছিস নাকি? বুড়ো হয়ে গেছিস, যা ভিতরে যা, আর ঢং করতে হবে না তো। রাফি কথা শুনে একটু লজ্জা পেয়ে আকাশ ভিতরে চলে গেল। এমনিতেই তার বয়স 32 হয়ে গেছে, আর এই 32 বছর বয়সে তার বিয়ের ফুল ফুটলো। এটা ভাবতেই আকাশের কেমন জানি লাগছে। আর তখন বিছানায় তাকিয়ে দেখতে পারলো লাল বেনারসি পরে তিশা তার জন্য অপেক্ষা করছে। আর তিশা তখন আকাশকে দেখে হাসতে শুরু করলো। আকাশ কোনো কিছুই বুঝতে পারছে না তিশা তাকে দেখে এভাবে হাসছে কেন। তখন আকাশ বলতে লাগলো, না, তুমি ফোন করনি, কিন্তু রাফির কথা শুনে আমার অনেক বেশি হাসি পাচ্ছে। 32 বছর বয়স হয়েছে মাত্র তোমার, আর এখনই তোমার ছোট ভাই তোমাকে বুড়ো বলছে। তাহলে বুঝতে পারছো তুমি এখন কোন পজিশনে আছো?